ম্যাক্সিমাম জায়গায় আসলে প্রেজেন্ট আর কি। তো সেগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানবো, আরো আমাদের এই কোর্স চলাকালীন আমরা আরো কম্পোনেন্টের সম্পর্কে আরো ডিটেলসে জানবো আর কি। আপাতত আজকের ক্লাসে কম্পোনেন্ট গুলার বেসিক ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনা করবো আর কি। প্রথম হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টরের কাজ কি? কন্ডাক্টরের কাজ হচ্ছে, এটা হচ্ছে ক্যারি পাওয়ার ফ্রম সেন্ডিং এন্ড টু রিসিভিং এন্ড। সেন্ডিং এন্ড হচ্ছে জেনারেটর, রিসিভিং এন্ড হচ্ছে আমরা, যারা আমরা আছি হচ্ছে কনজিউমার বা লোডস, লাইট, ফ্যান, জেনারেটর, এসি, যেসব এন্ডে চলতেছে সেসব এন্ডে হচ্ছে আসলে আমরা বলতে পারি হচ্ছে জেনারেটর বলতে আসলে যে আমাদের বাসা বাড়িতে কারেন্ট চলে গেলে যে জেনারেটর আর কি চলে, বা ডিজেল জেনারেটর যেগুলো আর কি। তো ওগুলো হচ্ছে আমাদের লোড এন্ডে আছে। আর সেন্ডিং এন্ডে কে কে আছে? সেন্ডিং এন্ডে আছে হচ্ছে অ্যাকচুয়াল জেনারেটর, যে আসলে পাওয়ারটা জেনারেট করতেছে থ্রু আউট দ্য ডে অর থ্রু আউট দ্য মান্থ। এরপরে সাপোর্টস। এখন কথা হচ্ছে এই যে পাওয়ারটা যে ক্যারি করবে কন্ডাক্টর, এই আপনি একজন জেনারেটর, আপনি পাওয়ারটা প্রডিউস করছেন, আপনার কাজ হচ্ছে সেই পাওয়ারটা বা প্রডিউস পাওয়ারটা বা জেনারেটেড পাওয়ারটা কন্ডাক্টরের থ্রুতে রিসিভার আমাকে পাঠিয়ে দেওয়া। তা আপনি যে তাকে পাওয়ারটা দিচ্ছেন, এডিশনালি তাকে কিছু সাপোর্ট দিতে হবে। যেমন আমরা যদি আমাদের ফুড ডেলিভারি সিস্টেম বাংলাদেশের কথা চিন্তা করি, এই যেমন আছে হচ্ছে ফুড পান্ডা বা পাঠাও, পাঠাও ফুড বা সহজ ফুড, এরা কি করে? এদের দেখবেন যে ডেলিভারি ম্যানদের হয়তো একটা ব্যাগ থাকে, যে ব্যাগের মধ্যে তারা খাবারটাকে নিয়ে আসে, অনেক মোটা একটা ব্যাগ। এটা হয়তো কোম্পানি থেকে তাদেরকে দেয়, এটা ওয়ান কাইন্ড অফ সাপোর্ট। আবার হচ্ছে হয়তো তাদেরকে ট্রান্সপোর্ট হিসেবে সাইকেল দেয়, বাইসাইকেল দেয়, তো এটাও এক প্রকারের সাপোর্ট। তো এই আমাদের এই কন্ডাক্টরকে যেহেতু আসলে আমরা ইলেকট্রিক পাওয়ার ক্যারির পারপাস আসলে ইউজ করতেছি, তাকেও আমাকে আসলে সাপোর্ট দিতে হবে, যাতে সে যেই পাওয়ারটা সে সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছায় দিবে, সেটা সে যাতে স্মুথলি করতে পারে, একদম কোনো ঝড় ঝাপটা ছাড়াই সে যাতে আসলে সেটা এই সেই টাস্কটা সে যাতে আসলে স্মুথলি করতে পারে। সো সাপোর্ট হিসেবে আসলে দুই প্রকারের সাপোর্ট ইউজ হয়। একটা হচ্ছে পোলস। পোলস ইউজ হয় কোথায়? সেটা আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম। পোলস ইউজ হয় হচ্ছে আসলে ডিস্ট্রিবিউশন লাইনের জন্য বা লো ভোল্টেজ লাইনের জন্য। আর টাওয়ারস ইউজ হয় হচ্ছে হাই ভোল্টেজ লাইনের জন্য বা আসলে ট্রান্সমিশন যে লাইনগুলো আছে, আমাদের ট্রান্সমিশন বলতে আমরা আসলে বুঝি হাই ভোল্টেজ। কেন হাই ভোল্টেজ? কজ কারেন্টটাকে সেখানে স্টেপ ডাউন করতেছি। তো আমাদের হাই ভোল্টেজ লাইনের জন্য আসলে আমরা টাওয়ার ইউজ করব। আচ্ছা, এটা হলো আমার সাপোর্ট গুলো। আরো এডিশনালি আরো কিছু সাপোর্ট আছে, যেমন আছে হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর কি? ইনসুলেটর হচ্ছে ইনসুলেট দ্য কন্ডাক্টর ফ্রম দ্য গ্রাউন্ড। এটা আসলে কাজটা কি? এইটা যেটা করতেছে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, আমি যদি এখানে একটা ছবি আঁকি বা এখানেই আঁকি, এটা হচ্ছে আমার টাওয়ার, এটা হচ্ছে আমার টাওয়ার। এই তারটাকে ডিরেক্টলি আমরা আসলে টাওয়ারের সাথে কানেক্ট করতে পারি না, আমরা এটাকে কানেক্ট করি এরকম ডিস্কের মতো, চাকতির মতো ব্যাপার স্যাপার দিয়ে এটাকে কানেক্ট করি। কেন আসলে এটা কেন কানেক্ট করি? কারণ এটা একটা লাইভ কন্ডাক্টর, আর এই টাওয়ারটা কানেক্টেড হচ্ছে গ্রাউন্ডের সাথে। তাহলে আমি যদি এটাকে ডিরেক্টলি এই টাওয়ারের সাথে কানেক্ট করে দিই, আমার প্লাস মাইনাস আমি আসলে ইন্টেনশনালি আমি শর্ট করে দিছি। সো প্লাস মাইনাস যদি আসলে ইন্টেনশনালি শর্ট করে দিই, আমার শর্ট সার্কিট হবে, এবং আমার আসলে ওই যে আমরা যদি যেটা জানি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো যদি আসলে আমার কোনো মানে রেজিস্ট্যান্স যদি না থাকে, এটা যদি শর্ট হয়ে যায়, তাহলে আসলে ইনফাইনাইট কারেন্ট বা অনেক বেশি হাই কারেন্ট ফ্লো করতে পারে, এবং আসলে আমার কানেক্টেড ইকুইপমেন্ট যেগুলো আছে, এদিকে হয়তো ট্রান্সফরমার আছে, এদিকে হয়তো সার্কিট ব্রেকার আছে, এখানেও সার্কিট ব্রেকার আছে, এগুলো পুড়ে যেতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে, যেটা আমার জন্য একটা ইকোনমিক্যাল লস। আমরা আসলে সেটা চাই না আর কি। দ্যাটস ওয়াই আমরা আসলে এটাকে ডিরেক্টলি কানেক্ট না করে আমরা আসলে ইনসুলেটরের থ্রুতে এটাকে কানেক্ট করি। তো ইনসুলেটর পারপাস হচ্ছে সেটাই। দেন এখানে আছে হচ্ছে আর কি আছে, আরেকটা আছে হচ্ছে ক্রস আর্ম। ক্রস আর্মটা হচ্ছে বেসিক্যালি এই যে এই জিনিসটা হাতের মতো যেটা, হ্যাঁ, হাতের মতো যেটা। এর কারণ হচ্ছে টাওয়ারটা তো ঠিক এইভাবে দাঁড়ায় আছে। তো এখন আমি আমাদের যেহেতু থ্রি ফেজ, একটাকে এই মাথায় দিলাম, একটাকে আবার মাঝখানে এখানে দিলাম, আবার এখানে দিলাম, এটা আসলে আমি যখন আবার কাজ করতে যাব আমার জন্য ওইটা ফ্লেক্সিবল না। আমি কি টাওয়ার ধরে ধরে উপরে উঠবো নাকি তার ধরে কাজ করবো, ব্যাপারটা এরকম না। এই জন্য আমরা যেটা করি, তারটাকে টাওয়ার থেকে এইভাবে হচ্ছে আর্ম বের করে রাখি, হাত বের করে এইখানে হচ্ছে এইভাবে ইনসুলেটর দিয়ে এটাকে হচ্ছে এইভাবে নিয়ে যাই, যেখানে যেখানে নেওয়ার দরকার সেখানে সেখানে নিয়ে যাবো, ওই দিক থেকে আসলে এইভাবে আসতেছে আর কি। তো এইভাবে আমার জন্য কানেক্ট করাটা ইজি। বেসিক্যালি ক্রস আর্ম যেটা, সেটা আসলে মেকানিক্যাল সাপোর্ট দেয়। এই ইনসুলেটর গুলোকে ঝুলাইতেছি ঝুলাইতেছি এই তারের সাথে, বা আসলে এই তার থেকে টাওয়ারটাকে আলাদা করতেছি, সেইটাকে একটা সাপোর্ট হিসেবে দিচ্ছে হচ্ছে এই জিনিসটা, আমার যে ক্রস আর্ম যেটা সেটা। আচ্ছা, এরপরে কি আছে? এরপর এখানে আরো কিছু ইকুইপমেন্টস আছে, যেমন হচ্ছে ডেঞ্জার প্লেটস, লাইটনিং অ্যারেস্টার। লাইটিং অ্যারেস্টারের কাজ কি আপনারা অলরেডি হয়তো 3-1 পড়ে আসছেন, সার্ভিস ডিজাইন, এটা আমি আর কাজ করতেছি না। এখানে আরো কিছু অ্যাডিশনাল ব্যাপার স্যাপার আছে, স্পেসার এবং ড্যাম্পার। আচ্ছা, স্পেসার আর ড্যাম্পার কি, এটা হচ্ছে আমাদের একটু দেখা দরকার। প্রথমে ড্যাম্পার কি সেটা আসলে একটু দেখি। এই যে ধরেন এখন হচ্ছে মাঝখানে যেটা ছিল কয়েকদিন হচ্ছে বৃষ্টি ছিল অনেক, আবার হয়তো আমাদের যখন ঘূর্ণিঝড় হবে তখন আসলে প্রচন্ড বাতাস হবে আর কি। তাহলে বাতাস যদি হয়, আমি যদি এখানে সেটারই ছবি আঁকি আর কি, আমাদের এখানে তো আমি আসলে এটা কিভাবে আঁকছি, যদি একদম অ্যাকচুয়াল পিকটাই আঁকি আর কি। ধরেন এখানে ক্রস আর্ম দেওয়া আঁকা,
এইভাবে হচ্ছে এই এটা হচ্ছে ইনসুলেটর, তারটা এইভাবে চলে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। আচ্ছা, এখন যদি বাতাস আসে, বাতাসটা তো আর উপর থেকে আসে না, মানে আকাশ থেকে মাটির দিকে তো বাতাসের ডিরেকশন থাকে না, বাতাসের ডিরেকশন থাকে হচ্ছে আইদার লেফট টু রাইট অথবা হচ্ছে রাইট টু লেফট, হয় উত্তর থেকে দক্ষিণ দিকে অথবা দক্ষিণ থেকে উত্তর দিকে আসলে বাতাসটা আমার বইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন যদি জোরে বাতাস বসে তাহলে তো আমাদের এই যে তারগুলো, তারগুলো দুলবে, তারটা হয়তো এইদিকে একবার সুইং খাবে, আবার ওই দিক থেকে বাতাস আসলে আবার এইদিকে সুইং খাবে, মানে ব্যাপারটা মনে হচ্ছে আকাশের দিকে, কিন্তু আকাশের দিকে না। আমি আসলে বোঝাচ্ছি যে তার ধরেন আমি যদি বলি এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যদি উত্তর দিক থেকে বাতাস আসে সে দক্ষিণ দিকে ওইদিকে চলে যাবে, আবার দক্ষিণ দিক থেকে সে যদি বাতাসে তাহলে সে উত্তর দিকে সুইং খাবে। এখন তার সুইং খাচ্ছে সমস্যা নেই, কিন্তু মানে তার তো ফ্লেক্সিবল, তার তো আমি অল্প একটু ঝুলায় রাখছি এমনি, তো সে একটু দোল খাইলে সমস্যা নেই। কিন্তু এই যে ইনসুলেটর যেগুলো আছে সেগুলো তো আসলে দোল খাইতে পারবে না, কারণ সেটা তো আর ফ্লেক্সিবিলিটি কিছু নেই, সেটা তো একদম, তার যদি আমি ছবি দেখাই, অ্যাকচুয়াল যদি ছবিটা দেখে ইনসুলেটরের, আপনারা হয়তো দেখছেন যখন আমি করোনা এফেক্ট বলছিলাম, সে হচ্ছে একদম একটা 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 মেকানিক্যাল একটা ডিভাইস, তার তো আসলে তারের মধ্যে এরকম ঝোলানো কিছু নাই। তাহলে তার ঝুলতেছে, তার সাথে আবার কানেক্টেড হচ্ছে ইনসুলেটর, এই ইনসুলেটর ঝুলতে ঝুলতে কতটুকু পর্যন্ত ঝুলতে পারবে? এটা যে তারের জন্য যে একটা ধাক্কা, সে হয়তো ফোর্স হয়তো দেখা যাবে যে এই যে বেশি ঝুলতে ঝুলতে যদি এইদিকে চলে যায়, তাহলে আবার এই মাথার সাথে একটা টেনশন সৃষ্টি হয়ে আবার ছিঁড়ে পড়ে যাবে। তাইলে এখানে যেটা হচ্ছে যে আসলে এই যে বাতাসের জন্য তারের যেই যেই দোলন বা যেই যেই যে ভাইব্রেশন, যেটা সেই ভাইব্রেশনটাকে রেঞ্জের মধ্যে রাখার জন্য আমরা আসলে ইউজ করবো হচ্ছে ড্যাম্পার। এটা কি বুঝা গেছে? এটা কি বুঝতে পারছি যে ড্যাম্পারের কাজ কি? স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে এখানে বলতেছে যে কোথায়, একটু উপরে মনে হয় রেখে আসছি, উপরে। ওকে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে স্পেসার। স্পেসার কি? এই যে একটু ভালো করে এখানে ছবির দিকে খেয়াল করে দেখি। আচ্ছা, এখানে আপনারা দেখতেছেন এই পাশে তিনটা হাত, আর ওয়াই বি, এই পাশেও তিনটা হাত, আর ওয়াই বি। এই সার্কিটটাকে বলা হয় একটা ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। আপনারা দেখবেন যে কোনো কোনো ট্রান্সমিশন লাইনে শুধুমাত্র একটা সাইড থাকে, শুধুমাত্র একটা সাইড থাকে। হ্যাঁ, সেখানে হচ্ছে সিঙ্গেল, সেগুলোকে বলা হয় সিঙ্গেল সার্কিট। কেন এটা সিঙ্গেল সার্কিট? সেখানে প্রত্যেকটা ফেজের একটা করে কন্ডাক্টর আছে, প্রত্যেকটা ফেজেরই একটা করে হাত আছে আর কি, সেটা আমি বলতে পারি। যদি আমার এরকম দুইটা করে থাকে, সেটা আসলে প্রত্যেকটা ফেজে দুইটা করে হাত আছে, এই জন্য সেটাকে বলা হয় ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। আরো অনেক হাতেরও আছে, 3 হ্যান্ড 6 হ্যান্ডও আছে আর কি। তো এই ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। এখন আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, আর ফেজে কিন্তু শুধুমাত্র একটা তার না, আর ফেজে তার কিন্তু দুইটা। এখন আপনি বলতে পারেন যে স্যার আর ফেজে কেন আসলে তার দুইটা, বা আমি যদি এখানে এই ছবিতে আঁকি, এই ছবিতে ধরেন এখানে আবার আঁকলাম, আর ফেজটাই আঁকলাম, যেহেতু এখানে একটু হিজিবিজি করা, ধরেন এটা হচ্ছে আর ফেজ। হ্যাঁ, এই আর ফেজটা ধরেন এই থেকে এসে আরেকটা টাওয়ারে এখানে গেল, আচ্ছা কোনো সমস্যা নাই, গেল। এখন আপনার কোশ্চেন হচ্ছে যে স্যার আর ফেজে কেন, বা প্রত্যেকটা ফেজে কেন দুইটা, বা কেন বেশি করে তার আসলে আমি ইউজ করতেছি? অনেক কারণ আছে। প্রথম কারণ যেটা, ধরেন আপনার কোনো কারণে যদি একটা তার যদি আপনার আহ, পুড়ে যায় বা ছিঁড়ে যায়, আপনার আরেকটা কিন্তু ব্যাকআপ আছে, আর ফেজেরই আরেকটা ব্যাকআপ আছে। ফলে যেটা হবে যে আর ফেজের সাথে ধরেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি কানেক্টেড, আবার ধরেন বি ফেজের সাথে কানেক্টেড হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট যেটা টেলিভিশন যেটা আছে, ইন্ডিপেন্ডেন্ট টিভি, আইপি টিভি, ঠিক আছে, সেটা হচ্ছে ধরেন ভি ফেজের সাথে কানেক্টেড। আবার ধরেন হচ্ছে ওয়াই ফেজের সাথে ধরেন কানেক্টেড হচ্ছে, আমরা বলতে পারি যে আমাদের যে গ্যারেজের যে ফুড কোর্ট যেটা আছে গ্যারেজের, সেটা আসলে কানেক্টেড। এখন যদি আমাদের কোনো কারণ আর ফেজের একটা কন্ডাক্টর, ধরেন কিছুই হইলো না, আমাদের এই তারগুলো তো আসলে মেইনটেনেন্সে যাইতে হয়, স্বাভাবিক। যে কোনো কিছুই লং লাস্টিং করতে হলে তাকে আসলে মেনটেন করতে হবে, তাকে কয়েকদিন পর পর তার আসলে দেখতে হবে তার স্বাস্থ্যের অবস্থা কি, সে কি ঠিক আছে না ভালো আছে। এখন কথা হচ্ছে যে আসলে এখানে মেনটেনেন্সে চেক করতে গেছে, সে কি এই তারটাকে মানে লাইভ রেখে চেক করবে নাকি তারটাকে অফ রেখে চেক করবে? কি করবে? আপনি যদি একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হন একটা একটা ট্রান্সমিশন লাইনে, আপনি কি তারটাকে লাইভে রেখে আপনি এটা চেক করে দেখবেন নাকি এটাকে অফ করে তারপর চেক করবেন? কি করবেন? অফ করেছে। অফ করে চেক করবেন। আপনি যদি অফ করে চেক করেন, তাহলে আপনি অফ করলে তো এইদিকে যারা কানেক্টেড এই তারের সাথে, তারাও আসলে ইলেকট্রিসিটি পাবে না। এটা কি আসলে ঠিক হইলো? আমার ইন্ডাস্ট্রিতে তাহলে কোটি কোটি টাকা একদিনে লস হয়ে যাবে। জাস্ট আপনি মেইনটেনেন্সে যাচ্ছেন, এদিকে আমার হচ্ছে ফ্যাক্টরি অফ, আমার উৎপাদন যা আছে, প্রোডাকশন যা আছে, সবকিছু ম্যানুফ্যাকচারিং সবকিছু অফ হয়ে আছে, আমার আসলে ব্যবসায় লাল বাত্তি। তাহলে যেটা হবে, আপনি যেইটা মেইনটেনেন্স করতেছেন সেটাকে আপনি অফ রাখেন, এটা আপনি অফ রাখেন, বাট এটা আপনি অ্যাক্টিভ রাখেন, এটাকে আপনি আর আপাতত মেইনটেনেন্স করতেছেন না। ফলে যেটা হবে, আপনি এটাকে দেখেন যে এটার কোনো কোনো জায়গায় সমস্যা আছে কিনা, বাট এটা দিয়ে কিন্তু কারেন্ট কিন্তু ফ্লো করতেছে, আপনার সাথে এটার কোনো লিঙ্ক নাই, আপনি জানেন ওইটা অ্যাক্টিভ, আমি ওইটাতে হাত দিব না। যখন আপনার এটার মেনটেন করা শেষ, আপনি এটাকে অ্যাক্টিভ করে দেন, এটাকে আবার ডিঅ্যাক্টিভ করে দেন। এটা কি বুঝা গেছে?
স্যার সবাই কি এটা? তারপরেও জিনিসটা অনেক রিস্কি না স্যার, বিকজ ও এইসব তারে তো স্যার ইনসুলেটর থাকে না। হ্যাঁ এক্স্যাক্টলি, এসব তার ইনসুলেটর থাকে না, বাট এখন কথা হচ্ছে তো আমার তো আসলে কাজ চালাইতে হবে আর কি, আমার আসলে ওই রিস্কের কথা চিন্তা করতে হবে, আবার এইদিকে এরা যে আমাকে মাসের শেষে একটা টাকা পে করতেছে এদের কথা আমার চিন্তা করতে হবে আর কি। তো দিন শেষে আমাদের আসলে ওই সেফটি নিয়ে আসলে কাজ করতে হবে আর কি। আবার যেমন যদি এমন হয় যে ধরেন এই কোনো কারণে আমাদের আসলে যেটা হয় যে এই মানে ম্যাক্সিমাম জায়গায় শর্ট সার্কিট বলতে মানে যে প্লাস মাইনাস এক হয়ে যায় হচ্ছে গাছের কারণে, গাছ ট্রি এর কারণে। ধরেন এই যে গাছের কোন একটা ডাল এই বৃষ্টি হলো ধরেন, তখন গাছ কিন্তু আসলে কন্ডাক্টরের মতো কাজ করে আর কি, যে গাছের বডি বা আমি যদি বলি স্কিন যেটা, সেটা কিন্তু আসলে তখন কন্ডাক্টরের মতো কাজ করে। তো ধরেন কোন একটা তার ধরেন হচ্ছে যে গাছের ডালপালা ছিঁড়ে পড়ে গেল, একটা ফেজের কোনো একটা তার ছিঁড়ে পড়ে গেল, তো ওইটা আপনি ঠিক করতে করতে তো আরেকটা যদি আমার ভালো থাকে, এটা দিয়ে তো আসলে কারেন্টটা কন্টিনিউ করা যাবে। আমরা সবসময় চাই কিন্তু আসলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আমরা সবসময় কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই। কারেন্ট গেলে আমাদের কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়, যখন বাসায় এসে দেখি বাইরে থেকে যে কারেন্ট নাই নেট নাই, তখন কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায়, এটা আসলে স্বাভাবিক। তো আমার যদি মাল্টিপল কন্ডাক্টর থাকে একটা ফেজের জন্য, যদি আমাদের মাল্টিপল কন্ডাক্টর থাকে, সেক্ষেত্রে আমার জন্য আসলে ব্যাকআপ প্ল্যান রাখাটা আমার জন্য ইজি। কজ আমার যদি একটাও যদি আসলে ফল্ট হয়, আরেকটা দিয়ে আমি কিন্তু কন্টিনিউটি মেনটেন করতে পারি। হ্যাঁ, এখানে যত আপনি বাড়াবেন, যত আপনি বাড়াবেন, এখন কথা হচ্ছে স্যার শুধু কি দুইটাই থাকবে পৃথিবীতে, সব জায়গায় কি দুইটাই আছে, এর বেশি কি নাই? এর বেশি আপনার টাকা থাকলে আপনি একটা ফেজে চারটাও ইউজ করতে পারবেন, একটা ফেজ আপনি চারটা ছয়টা এইভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ডিপেন্ড করতেছে, বা তিনটাও ইউজ করা যাবে, এটা কোনো কনভেনশন নাই, এটা ডিপেন্ড করতেছে যে আপনার আসলে মানে ইনভেস্ট কতটুকু আপনি করতে চাচ্ছেন আপনার এই সেক্টরের পিছনে। যেমন পিজিসিবি যদি আমরা বলি, তারা আসলে কতটুকু ইনভেস্ট করতে চাচ্ছে, এটা আসলে ডিপেন্ড করতেছে। সো মিনিমাম দুইটা থাকাটা আমরা আসলে মানে এক্সপেক্ট করি আর কি, যাতে অন্তত পক্ষে একটারও যদি মেনটেনেন্স হয় বা কোনো ফল্ট হয় বা কোনো ইস্যু যদি এখানে ক্রিয়েট হয়, যাতে অন্তত পক্ষে আরেকটা দিয়ে আমরা কন্টিনিউটি মেনটেন করতে পারি। এটা কি ক্লিয়ার? জি স্যার। এখন কথা হচ্ছে এই যে দুইটা, এটা তো একটা আরেকটার সাথে লেগে গেলে তাহলে তো ওই যে ছিললে দুইটাই ছিললো, আবার হচ্ছে মানে মেনটেন করতে গেলে দুইটাই হয়তো একসাথে অন করলাম, দুইটাই একসাথে অফ করলাম, তাহলে এটা তো আসলে চাই না। তাহলে দুইটার মধ্যে আমি একটু স্পেস ক্রিয়েট করে রাখতে চাই। সেই স্পেসটা আমি কেমনি ক্রিয়েট করবো? এটা তো শূন্যস্থানে আছে, মাটিতে থাকলে না বুঝলাম যে এখানে একটু মাটিতে একটুকে চাপা দিলাম, তারপর আবার এখানে একটু মাটি দিলাম, আবার এখানে আবার আরেকটা তার দিলাম, বাট এটা তো আসলে আন্ডারগ্রাউন্ড কেবল না, এটা তো মাথার উপরে আছে, ওভারহেড কেবল। তাহলে এখানে আসলে এই যে এদের মাঝখানে স্পেস ক্রিয়েট করার জন্য লাগবে হচ্ছে আমার স্পেসার। সেটা হচ্ছে এই ছবিতে হয়তো দেখা যাচ্ছে, আমি যদি আবার একটু ছবিতে দেখাই, এটা এখানে এতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এই হচ্ছে যে স্পেসার দিয়ে রাখছে, স্পেসার এই তারগুলোর মাঝখানে স্পেস ক্রিয়েট করার জন্য স্পেসার ইউজ করছে। এটা কি ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। ওকে, এটা যদি ক্লিয়ার হয়, এরপরে আমরা দেখি যে আমাদের ট্রান্সমিশন লাইনের কি কি প্যারামিটার আছে আর কি। আমাদের ট্রান্সমিশন লাইনে এই যে আমাদের যে ট্রান্সমিশন লাইন, এটা কি আমরা আসলে এই কোর্সে যেটা পড়বো সেটা আসলে বেসিক্যালি এসি ট্রান্সমিশন লাইন, আমরা ডিসি ট্রান্সমিশন লাইনটা আসলে পড়বো না আর কি। তারপরও ডিসির সাথে এসির এসির কি কি পার্থক্য আছে সেটা আমরা হয়তো এখনই হয়তো আমরা জেনে যাবো আর কি। ট্রান্সমিশন লাইনে আসলে কি কি প্যারামিটার আছে? ট্রান্সমিশন লাইনে প্যারামিটার আছে হচ্ছে কিছু প্যারামিটার আছে হচ্ছে সিরিজ সিরিজ প্যারামিটার, কিছু আছে হচ্ছে আপনার শান্ট প্যারামিটার বা প্যারালাল প্যারামিটার আর কি। তো সিরিজ প্যারামিটার কি কি? সিরিজ প্যারামিটার হচ্ছে যেহেতু এটা একটা তার, এই তারের মধ্য দিয়ে, এটা যদি অ্যালুমিনিয়ামের তার হয় অবশ্যই এটা অ্যালুমিনিয়ামের তার হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা ইউজ করবো হচ্ছে অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়ামের সার্টেন অ্যাডভান্টেজ আছে কম্পেয়ার টু কপার। সো অ্যালুমিনিয়ামের যদি তার হয়, অ্যালুমিনিয়ামের একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে রেজিস্ট্যান্সটা তারের মধ্যে এভাবে থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন এই তারের মধ্যে ইন্ডাকটেন্স ক্রিয়েট হবে, সেটাও থাকবে হচ্ছে তারের মধ্যে এইভাবে। আবার এটা একটা তার, এটা একটা তার, যদি আমি বলি তিনটা ফেজ, আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ, এটা হচ্ছে প্যারালাল প্লেট কন্ডাক্টরের মতো, তাহলে এদের মাঝখানে ক্যাপাসিট্যান্সটা গ্রো করবে আসলে এইভাবে। তাহলে আমি যদি এইটুককে নিয়ে আমি আসলে চিন্তা করি, আমি তাহলে এরকম কিছু একটা বানাইতে পারি। এখন আপনি বলতে পারেন যে স্যার সাথের এই রেজিস্ট্যান্সটা কোনটা? এটা হচ্ছে এই যে এয়ার এর যে রেজিস্ট্যান্স, মাঝখানে যে এয়ার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা, এটাকে আমরা আসলে এখানে নেগলেক্ট করবো আর কি। এটাকে বলা হয় শান্ট রেজিস্ট্যান্স, বাট এটার ইম্প্যাক্টটা আমরা আপাতত আমাদের এই কোর্সে, এটার ইম্প্যাক্টটা আসলে প্র্যাকটিক্যালি অতটা ডোমিনেন্ট না, প্র্যাকটিক্যালিও এটার ইম্প্যাক্টটা অতটা ডোমিনেন্ট না, দ্যাটস ওয়াই এটার ইম্প্যাক্টটাকে আমরা নেগলেক্ট করব। এই রেজিস্ট্যান্সটাকে আমরা নেগলেক্ট করব। কেন নেগলেক্ট করব? কথা হচ্ছে অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স যা, অ্যালুমিনিয়াম একটা মেটাল, একটা মেটালের একটা রেজিস্ট্যান্স থাকবেই। সো অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স যা, ওই অ্যালুমিনিয়াম দিয়ে আমি যে তারটা বানাইছি সেই তারের রেজিস্ট্যান্সও কিন্তু সেমই হবে। সো আসলে এদের ইম্প্যাক্ট আমার আসলে কনসিডার করার কিছু নাই, আমাকে কনসিডার করতে হবে এই যে ইন্ডাকটেন্স যেটা ক্রিয়েট হচ্ছে সেটার ইম্প্যাক্টটা কি, আর যে ক্যাপাসিট্যান্সটা ক্রিয়েট হচ্ছে সেটার ইম্প্যাক্টটা কি।
বুঝে গেছে? তাহলে আমাদের ট্রান্সমিশন লাইনের জন্য আমরা আসলে কনসিডার করব, বা আমাদের আজকেই আমরা হয়তো শুরু করবো আর কি। আমরা প্রথমে শুরু করবো হয়তো ইন্ডাকটেন্স থেকে, এন্ড দেন আমরা যাবো হচ্ছে ইন্ডাকটেন্স, আমাদের কয়েকটা ক্লাস হয়তো হবে, 1 উইক বা 2 উইক ক্লাস হবে আমাদের। দেন এরপর আমরা যাবো হচ্ছে ক্যাপাসিট্যান্সে। দেন এইটাই আসলে দেখেন এই যে এরপর এটাই আসলে রিপিট হয়েছে আর কি। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা এরকম এরকম কেন? ধরেন আমি প্রথমে এইটুকের জন্য চিন্তা করলাম যে এখানে একটু রেজিস্ট্যান্স আছে, একটু ইন্ডাক্টর আছে, এখানে একটু ক্যাপাসিটর আছে, তারপর আবার রেজিস্ট্যান্স, আবার ইন্ডাক্টর, আবার ক্যাপাসিটর। কজ এমন না যে রেজিস্ট্যান্স শুধুমাত্র তার শুরুতে থাকবে আর কোথাও থাকবে না, বা ইন্ডাকট্যান্স শুধুমাত্র এখানে থাকবে আর কোথাও থাকবে না। কারেন্ট যতটুকু পর্যন্ত যাইতে থাকবে রেজিস্ট্যান্স সে ফেস করতে থাকবে, ইন্ডাকট্যান্স সে ডেভেলপ করতে থাকবে। এবং যেহেতু যতক্ষণ পর্যন্ত এটা প্যারালাল প্লেট, যতক্ষণ পর্যন্ত এটাও প্যারালাল প্লেট, ততক্ষণ পর্যন্ত এদের মাঝখানে হচ্ছে এরকম ক্যাপাসিট্যান্স গ্রো করতে থাকবে। দ্যাটস ওয়াই এটাকে আসলে সেকশন সেকশন করে আসলে দেখানো হয়েছে আর কি, যে এইটুকু একটা সেকশন, এইটুকু একটা সেকশন, এইটুকু একটা সেকশন, এইটুকু একটা সেকশন, সবগুলোকে যোগ করলে হয়তো আমি একটা সার্টেন লেন্থ হয়তো আমি পাবো। হয়তো এটা হতে পারে ধরেন 100 মিটার, 100 মিটারের একটা ট্রান্সমিশন লাইন। বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা জানি যে ডিসির জন্য ইন্ডাক্টর কি শর্ট না ওপেন, আর ডিসির জন্য ক্যাপাসিটরের কি অবস্থা? ইন্ডাক্টর শর্ট আর ক্যাপাসিটর ওপেন। ডিসির জন্য ইন্ডাক্টর হচ্ছে শর্ট, ক্যাপাসিটর হচ্ছে ওপেন। তার মানে আমরা যে ট্রান্সমিশন লাইনটা এখানে আমরা দেখবো বা এই কোর্সে দেখবো, সেখানে আমরা আসলে দেখতেছি এসি ট্রান্সমিশন লাইন। যদি আমরা আসলে ডিসি ট্রান্সমিশন লাইন দেখতাম, তাহলে এই জিনিস থাকতোই না, এটা হয়ে যেত শর্ট। তার মানে আমার এখানে থাকতে হচ্ছে রেজিস্ট্যান্স এমনে, আর এখানে ক্যাপাসিটর থাকতো না, এখানে হচ্ছে শুধুমাত্র শান্ট রেজিস্ট্যান্স থাকতো। তাহলে ডিসির সাথে এসির অ্যাডভান্টেজটা কোথায়, এটা কি বুঝা গেছে? এখন কথা হচ্ছে যে ইন্ডাক্টর ক্যাপাসিটর ফর্ম হইলে আসলে কি সমস্যা, সেটাই তো আমরা দেখবো। প্রথম কথা হচ্ছে ইন্ডাক্টরের ধর্ম কি, সে আসলে কাকে বাধা দেয় বা কাকে আসলে সে স্টোর করে রাখে, এটা কি জানি আমরা? ম্যাগনেটিক এনার্জি। হ্যাঁ, ইন্ডাক্টর তার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কাকে স্টোর করে রাখে? কাউকে না কাউকে স্টোর করে রাখে, আইদার ভোল্টেজ আর কারেন্ট, কাউকে না কাউকে স্টোর করে রাখে বা পাস করতে দেয় না। আমরা জানি ভোল্টেজ স্যার, ভোল্টেজ। ইন্ডাক্টর ভোল্টেজকে পাস করতে দেয় না। আচ্ছা, আর কারো কোনো মতামত? আরেকটা মতামত হতে পারে স্যার কারেন্টকে পাস করতে দেন, এছাড়া তো আর কিছু নাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্ট প্রবাহকে বাধা দেয়, আর ইন্ডাক্টর আমরা পড়ছিলাম যে এটা আসলে কারেন্টের রেট অফ চেঞ্জ কে বাধা দেয়। রেট অফ চেঞ্জ অফ কারেন্ট দুইটা কিন্তু এক না। কারেন্টের যে অল্টারনেটিং কারেন্ট যেটা, অবশ্যই তার একটা রেট অফ চেঞ্জ আছে। ডিসি রেট অফ চেঞ্জ কত? আমি যদি একটা যদি বলি এটা একটা ডিসি সিগন্যাল, এটা রেট অফ চেঞ্জ কত? 0। তাহলে এটাকে বাধা দেওয়ার কিছু আছে? না স্যার। তাহলে এই জন্য আসলে ডিসির জন্য ইন্ডাক্টরটা আসলে শর্ট আর কি। তো আসলে এখানে রেট অফ চেঞ্জ অফ কারেন্টকে সে আসলে যখন বাধা দেয়, সেটা আসলে কিভাবে করে, সে আসলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্টটাকে স্টোর করে রাখে, চেঞ্জ হইতে দেয় না। এই কারেন্টের আমি যে চাচ্ছি আসলে আমার লাইনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করুক, কিন্তু কারেন্টটা যদি আসলে এখানে বাধা পায়, সেটা আমার জন্য অবশ্যই ডিজায়ারেবল না, আনডিজায়ারেবল। সিমিলারলি ক্যাপাসিটর যেটা করে, ক্যাপাসিটর হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ভোল্টেজকে স্টোর করে রাখে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ভোল্টেজকে স্টোর করে রাখে। তার মানে আমার যখন আসলে ক্যাপাসিটর ফর্ম হবে, আমার এই লাইনের মধ্যে দিয়ে ক্যাপাসিটর ভোল্টেজটা আসলে প্রোপাগেট করে এই পর্যন্ত যাওয়ার কথা, বাট ভোল্টেজটা এখানে যদি স্টোর হয়ে থাকে, সেটা আমার জন্য ডিজায়ারেবল না। আমি এই পাশ থেকে পাঠালাম 11 কেবি, এই পাশে রিসিভ করলাম আমি 8 কেবি, আর বাকি যা আছে সেটা এই লাইনের মধ্যে ক্যাপাসিটর গুলো স্টোর করে রাখতেছে, সেটা আমার জন্য ডিজায়ারেবল না। তাহলে এই হচ্ছে আসলে এসির অসুবিধা কম্পেয়ার টু ডিসি। ডিসির এটা হচ্ছে সুবিধা আর কি। আরেকটা যেটা ডিসির সুবিধা, যদিও এসির সুবিধা আরো আছে, মানে এখানে শুধু আমি ডিসি পড়বো না দেখা ডিসির কয়েকটা কথা বলতেছি আর কি। আপনারা হয়তো নেটে সার্চ দিলে আরো কিছু জিনিস পাবেন। ডিসি মানে হচ্ছে সেখানে দুইটা তার অনলি, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে গ্রাউন্ড বা হচ্ছে প্লাস মাইনাস। আর এসি যেহেতু এখানে যেহেতু আমাদের 3 ফেজ এসি, মিনিমাম 3টা তার লাগবে, মিনিমাম আমাদের 3টা তার লাগবে। আরেকটা জিনিস হচ্ছে ডিসির জন্য ডাই ইলেকট্রিক লসটা কম, এসির জন্য ডাই ইলেকট্রিক লসটা বেশি। ডাই ইলেকট্রিক লস কি সেটা আমরা দেখবো, আমাদের একটা টপিকই আছে মেবি আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য আর কি। তো সেখানে ডাইইলেকট্রিক লস কি বা ইনসুলেটিং লসটা কি সেটা আমরা দেখবো আর কি। আপাতত এই হচ্ছে আমাদের ডিসির সাথে এসির কম্পারিজন আর কি। কম্পেয়ার টু এসি, ডিসি কিছু কিছু ক্ষেত্রে সুপিরিয়র, বাট ওই যে ট্রান্সমিশনের কথা যদি আসলে আমরা বলি, তাহলে আসলে ওই যে ডিসি কে ট্রান্সমিট করতে টাকা পয়সার কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ, সেগুলোর কম্পারিজনে এসি আমাকে অনেক বেশি হেল্প করে আর কি। আগে যখন আপনারা কি ইলেকট্রিসিটি মানে বার্থ অফ ইলেকট্রিসিটির এটার কাহিনী জানেন কিনা? থমাস আলভা এডিসন, উনি কিন্তু আগে ডিসি ল্যাম্প দিয়ে শুরু করছিলেন আর কি। এরপরে হচ্ছে তাকে সরাইছে হচ্ছে ওয়েস্টিং হাউস না কি জানি একজন ব্যক্তি আর কি, সে কিন্তু এসি নিয়ে আসছিল। এন্ড দেন পরে এসি কিন্তু প্রচুর জনপ্রিয়তা পায়, কারণ হচ্ছে এসির যে ট্রান্সমিশন যে লসটা, যেটা আই স্কোয়ার আর লসটা, যেটা এই আই স্কোয়ার আর লসটা হচ্ছে কম, মানে এসির ক্ষেত্রে কম আর কি। ডিসির ক্ষেত্রে সেটা আসলে বেশি, কারণ ডিসির ক্ষেত্রে তো পুরাটাই রেজিস্ট্যান্স, ডিসির ক্ষেত্রে পুরাটাই রেজিস্ট্যান্স। আর ডিসির ইকুইভ্যালেন্ট তো কোনো ট্রান্সফরমার নাই আছে। আপনি যে ট্রান্সফরমারটাকে এই যে ভোল্টেজ স্টেপ আপ করতেছেন, কারেন্টটাকে স্টেপ ডাউন করতেছেন, যখন আপনি ডিসি ইউজ করবেন, তখন আপনার কি কোনো ডিসি ট্রান্সফরমার আছে?
স্যার। তাইলে এখানে তো আসলে গ্যাঞ্জামটা আর কি এখানেই আর কি, এই জন্য এডিসন পরে হচ্ছে মার খেয়ে গেছিল আর কি। আচ্ছা যাই হোক, ওই কাহিনীতে আমরা না যাই, আমরা আসলে এরপরে এখানে ইন্ডাকটেন্স শুরু করি আর কি। তো ইন্ডাকটেন্সের হালকা পাতলা কথাবার্তা আমি আপনাদেরকে বলছিলাম, তারপরে এখানে বলার দরকার যেটুকু না বললেই নয় সেটুকু আমরা বলবো। আমি যেই কথাটা বলছিলাম ফার্স্ট ক্লাসে, এখানেও আবার সেটা বলি। ধরেন এটা একটা কন্ডাক্টর, আমি যদি ছবি আঁকি, পেন আবার সিলেক্ট হয় না কেন, ওকে চালা, ওকে সিলেক্ট হয়েছে, হ্যাঁ। এই একটা কন্ডাক্টর, এই প্লাস এই মাইনাস। ধরেন এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন এই কারেন্টটা কি করবে? এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে বের হচ্ছে। তো আমার কথা হচ্ছে যখন এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে তখন আসলে সেখানে কি কি প্রডিউস হতে পারে? কি কি প্রডিউস হতে পারে? ম্যাগনেটিক ফ্লাক্স। হিট যখন কোনো প্রডিউস হতে কারেন্ট, পারে। যখন কোনো কারেন্ট, হিট তো প্রডিউস হবেই। আমরা যেহেতু ইন্ডাকটেন্স পড়তেছি, আমাকে আসলে মাথায় রাখতে হবে এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, ওই কারেন্ট ওই কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ক্রিয়েট করবে। কারেন্টটা যদি ডিসি হয়, মানে কারেন্টটা যদি হয় ডিসি, তাহলে এই যে ফ্লাক্স যেটা ক্রিয়েট হবে সেটা কি ডিসি হবে না এসি হবে? মানে সেটা নেচারটা কি ডিসি হবে নাকি এসি হবে? কারেন্টটা যদি DC আমার হবে। ডিসি হয়, এক্স্যাক্টলি, কারেন্ট যদি হয় আমার ডিসি, আমার যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা ক্রিয়েট হবে সেটা হবে হচ্ছে আমার ডিসি। আর কারেন্টটা যদি হয় হচ্ছে আমার এসি, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড যেটা আসলে আমার ক্রিয়েট হবে বা ফ্লাক্স যেটা আমার ক্রিয়েট হবে সেটাও হবে হচ্ছে আমার আসলে এসি। তাহলে আমি আসলে বলতে পারি যে ফাই ইজ প্রপোর্শনাল, আসলে এটাকে ফাই ইজ প্রপোর্শনাল টু আই না, এটাকে আসলে লেখা হয় আই ইজ প্রপোর্শনাল টু ফাই। মানে যদি এইভাবে লিখি মনে হচ্ছে আইটা ফাই এর উপর ডিপেন্ডেন্ট, আর যদি এইভাবে লিখি তাহলে হচ্ছে ফাইটা আসলে আই এর উপর ডিপেন্ডেন্ট। সেটা আসলে অ্যাকচুয়াল রাইট ফর্ম আসলে এইটা আর কি। হ্যাঁ, তার মানে ফাই থাকবে যদি আই থাকে, আই নাই তো ফাই ও নাই। তাহলে এখানে আমি এই সমানুপাতিক চিহ্নকে উঠানোর জন্য আমি একটা ধ্রুবক আনতে পারি, সেই ধ্রুবকটা আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ফাই ইজ ইকুয়াল টু এল আই, ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে এল আই, যদি আমি এটাকে এভাবে লিখি আর কি। এই এলটাকে আসলে আমরা বেসিক্যালি বলি আসলে হচ্ছে ইন্ডাকটেন্স, বা এটাকে আরেকভাবে আমরা আসলে লিখতে পারি এল ইজ ইকুয়াল টু হচ্ছে ফাই বাই আই। এটার ডেফিনেশন দিকে এটা হচ্ছে ফাইটাকে আমরা আসলে বলি ফ্লাক্স লিঙ্কেজ। কজ এখানে ফ্লাক্স ডেভেলপ ঘটলো, কিন্তু ফ্লাক্স উৎপাদন হইলো, কিন্তু সেটা যদি লিংক না করে তাহলে কিন্তু ইন্ডাকটেন্স পাওয়া যাবে না। এটার সহজ ব্যাখ্যা আপনারা ট্রান্সফরমারে পড়ছেন। আমি যদি একটা ট্রান্সফরমার এখানে ড্র করি, ধরেন এটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং, এটা একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিং। আমরা জানি এই ট্রান্সফরমারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন সেখানে দুই ধরনের ফ্লাক্স ক্রিয়েট হয়, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। সিমিলারলি আবার এই উইন্ডিং এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় এখানেও দুই ধরনের ফ্লাক্স ক্রিয়েট হয়, একটা এরকম, একটা এরকম। আমাকে বলেন তো এই ফ্লাক্সটা কি, দুইটা ফ্লাক্স কি কি এখানে? এটা তো আপনারা পড়ে আসছেন। মিউচুয়াল ফ্লাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। একটা মিউচুয়াল ফ্লাক্স মাঝখানে যেটা। একটা মিউচুয়াল ফ্লাক্স, আরেকটা আরেকটা হচ্ছে সেলফ ফ্লাক্স। সেলফ ফ্লাক্স, আচ্ছা। মানে একটা হচ্ছে মিউচুয়ালি, আচ্ছা ট্রান্সফরমার কি আমরা কি জানি কিনা? আমরা তো সবাই জানি যে ট্রান্সফরমার হচ্ছে আসলে তাদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই। ট্রান্সফরমার হচ্ছে ইলেকট্রিক্যালি আইসোলেটেড বাট ম্যাগনেটিক্যালি কাপলড। তাদের মধ্যে একটা ম্যাগনেটিক কাপলিং আছে যার থ্রুতে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আসলে অপারেশনটা হচ্ছে, বাট তাদের মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল কোনো তারের কোনো কানেকশন নাই। দুইটা উইন্ডিং আছে, তারা ম্যাগনেটিক্যালি কাপলড, এই থ্রুতে আসলে ট্রান্সফরমার আমাকে প্রাইমারি টু সেকেন্ডারি পাওয়ারটা ট্রান্সফার করে দিচ্ছে। এই যে কাপলিংটা ঘটতেছে, এই কাপলিংটা ঘটতেছে আসলে কিসের থ্রুতে? যখন কারেন্ট যাচ্ছে তখন সেখানে দুইটা ফ্লাক্স ডেভেলপ করতেছে, একটা হচ্ছে সেলফ ফ্লাক্স আর একটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স। সেলফ ফ্লাক্সটা শুধুমাত্র যদি আমি এটাকে প্রাইমারি বলি, এটাকে যদি আমি সেকেন্ডারি বলি, প্রাইমারির সেলফ ফ্লাক্স শুধুমাত্র প্রাইমারির সাথে লিংক করে, আর প্রাইমারির মিউচুয়াল ফ্লাক্স প্রাইমারির সাথেও লিংক করবে এবং সে সেকেন্ডারির সাথেও সে লিংক করবে। আবার সেকেন্ডারিতে যখন আসলে কারেন্ট যাবে সেখানে দুইটা ফ্লাক্স ডেভেলপ করবে, একটা হচ্ছে সেকেন্ডারি সেলফ ফ্লাক্স যেটা শুধুমাত্র সেকেন্ডারির সাথে এককভাবে হচ্ছে লিংক করবে, আরেকটা হচ্ছে সেকেন্ডারি মিউচুয়াল ফ্লাক্স যেটা সেকেন্ডারির সাথেও লিংক করবে, প্রাইমারির সাথেও লিংক করবে। এই যে ফ্লাক্স যখন লিংক হচ্ছে তখনই আসলে উইন্ডিং এর মধ্যে আমার ডেভেলপ করতেছে হচ্ছে ইন্ডাকটেন্স। সেই ইন্ডাকটেন্স কয় প্রকার তাহলে? ট্রান্সফরমারে কয়টা ইন্ডাকটেন্স ছিল? দুইটা। স্যার। কি কি? সেলফ সেলফ মিউচুয়াল। ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাকটেন্সটা কোথায় আসতেছে? ইন্ডাকটেন্সটা আসতেছে ফ্লাক্স লিংক করার পরে। ফ্লাক্স ডেভেলপ করলো, এমন হলো যে আপনার ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং, অস্টে যেটা একটা ট্রান্সফরমার আছে, অস্টে প্রাইমারি উইন্ডিং আমি রাখলাম ধরেন একদম গ্রাউন্ড ফ্লোরে, আর সেকেন্ডারি উইন্ডিং রাখলাম আমি আসলে 9 তলায়। এদের মাঝখানে যে ডিসটেন্স, ফ্লাক্স কি লিংক হওয়া সম্ভব? ফ্লাক্স কি লিংক হওয়া সম্ভব? না স্যার। না স্যার। তাহলে আসলে ফ্লাক্স ডেভেলপ করলো,
কিন্তু আসলে ফ্লাক্স লিংক হইলো না, লিংক না হলে আসলে ম্যাগনেটিক্যালি কাপলড আসলে সেখানে হইলো না। তার মানে ইন্ডাকটেন্সের জন্য আমাকে ফ্লাক্স প্রডিউস হইলেই হবে না, ফ্লাক্সটাকে লিংক হইতে হবে। জাস্ট আমরা আসলে বলতেছি ফ্লাক্স লিঙ্কেজ পার ইউনিট কারেন্ট, যেহেতু কারেন্টের জন্য আসলে ফ্লাক্স প্রডিউস হচ্ছে এবং ফ্লাক্সটা লিংক হচ্ছে বলে আমরা এখানে ধরে নিচ্ছি, দ্যাটস ওয়াই আমরা আসলে বলতেছি ইন্ডাকটেন্স হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ পার ইউনিট কারেন্ট। এখন কথা হচ্ছে স্যার এগুলো তো আপনি মেশিনের কথাবার্তা বললেন, আমরা তো আসলে এখানে মেশিন পড়তে আসি না, আমরা পড়তে আসছি এখানে পাওয়ার সিস্টেম। এখানে এইটার রিলেশনটা কোথায়, এখানে রিলেশনটা কোথায় আমরা দেখি। আমরা বলছিলাম আমরা এই কোর্সে বা আমাদের এই ট্রান্সমিশনে আমরা যেই তারগুলো ইউজ করি সেগুলো কি সলিড নাকি স্ট্যান্ডার্ড কন্ডাক্টর? স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। এখানে মাল্টিপল স্ট্যান্ড থাকবে, ধরুন এটা একটা স্ট্যান্ড, এখানে এটা একটা স্ট্যান্ড, 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 এটা একটা স্ট্যান্ড। ধরুন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। ধরুন এটাকে আমি বললাম আর আর ফেজ। তারপর এখানে আমি আবার রাখলাম হচ্ছে ধরেন বি ফেজ বা ওয়াই ফেজ যাই বলি না কেন, এখানে ধরেন 7টা করে। এটা কোনো কনভেনশনে জাস্ট আঁকতেছি, কনভেনশন আছে। এই যে 7টা করে কেন আঁকতেছি বা কি আছে না আছে এটা আমরা দেখবো, কোনো একটা ম্যাথে দেখবো। আপাতত এখন এটা থাক, এটা নিয়ে আপাতত এখন চিন্তা না করলে হবে আর কি। এটা হচ্ছে ধরেন আমার বি ফেজ। আচ্ছা, আমি কি আপনাদেরকে বলছিলাম যে ট্রান্সমিশন লাইনে কেন আসলে আমাদের ইনসুলেটর থাকে না? মানে তারের উপরে যে একটা প্লাস্টিক যে আমরা দেখি বাসাবাড়িতে, আমাদের যে ইলেকট্রিক কারগুলো দেখি হয়তো দেখবো যে লাল রঙের প্লাস্টিক বা কালো রঙের প্লাস্টিক। এটাকে আমি বলছিলাম যে কেন আসলে এই প্লাস্টিকটা ট্রান্সমিশন লাইনে থাকে না। জি স্যার, বলছেন স্যার অনেক বেশি হিট হইলে স্যার হ্যাঁ, একটা কথা হচ্ছে যে এখানে অনেক বেশি হিট প্রডিউস হবে, তো তার প্লাস্টিকটা থাকলে আমি আসলে ইনসুলেশন দিছি, তাহলে আসলে ওই হিটটা সহজে ডিসিপেট হবে না। আমি তো যাচ্ছি হিটটা সহজে বাতাসে আসলে ডিসিপেট হয়ে যাক, এটা একটা রিজন। দ্বিতীয় রিজন যেটা, সেটা হচ্ছে এই যে প্লাস্টিক যেটা, সেটা তো একটা আসলে মাগনা তো আর না, এই প্লাস্টিকটার তো একটা দাম আছে। আমি যদি প্লাস্টিক যদি বাদ দিই আমার এখানে কিছু কস্ট সেভ হবে, তাহলে আমি আসলে কস্ট সেভ করার জন্য এবং হেল্পটা ডিসিপেট করার হিটটা ডিসিপেট করার জন্য আমার এটা আমাকে হেল্প করবে। এটা আমার আরেকটা রিজন। থার্ড যে রিজন যেটা, সেটা হচ্ছে আমি একটা তার ধরেন, আমি এটা হচ্ছে আমার অরিজিনাল যে তার, এটার উপর আমি একটা প্লাস্টিক দিলাম, আমি অন্য একটা কালার দিয়ে হয়তো বুঝাই, এটা হচ্ছে তার উপর সে প্লাস্টিকটা। আবার আমি প্লাস্টিক ছাড়া তারটাকে শুধু এমনি নিলাম, কোনটার ভর বেশি হবে? এটার ভর বেশি হবে নাকি এটার ভর বেশি হবে? প্লাস্টিক সহ যেটা, সেটার ভর বেশি হবে। এখন ভর যদি বেশি হয় আমার তারটা কি বেশি ঝুলে থাকবে না কম ঝুলে থাকবে? বেশি ঝুলে থাকবে। তাহলে যদি বেশি ঝুলে থাকে আমার এটা মাটির কাছাকাছি বেশি চলে আসবে, তাহলে আমার এখানে নাম্বার অফ টাওয়ার আবার বাড়াইতে হবে যাতে মাটির বেশি কাছাকাছি না আসতে পারে, তাহলে আমার কস্ট আরো বেড়ে যাবে। এটা কি বুঝতে পারতেছি? আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে তারের যে ইনসুলেশন সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা কি ভোল্টেজের উপর ডিপেন্ড করে নাকি কারেন্টের উপর ডিপেন্ড করে? এটা আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনারা যখন পাস করে যখন চাকরিতে যাবেন। এই কোশ্চেনটা প্রায় সময় জিজ্ঞেস করে যারা পাওয়ার সেক্টরে জব করতে যাবে আর কি, পিজিসিবি, ডেসকো, ডিপিডিসি তে যাবে, তাদেরকে জিজ্ঞেস করবে যে তারের যে ইনসুলেশন যেটা আছে এটা কি ভোল্টেজের উপর ডিপেন্ড করে না কারেন্টের উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে? মানে কি যে এই ইনসুলেশনটা কতটুকু মোটা হবে এটা আসলে কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজের উপর। এই ইনসুলেশনটা কতটুকু পুরু হবে বা কতটুকু মোটা হবে সেটা ডিপেন্ড করে আসলে ভোল্টেজের উপর। এখন আপনি বলতে পারেন যে স্যার কেন আসলে ভোল্টেজের উপর ডিপেন্ড করে? আপনি চিন্তা করে দেখেন, আপনি মানুষ, আমরা যখন শক খাই আমরা প্রথমে আসলে তারের এই প্লাসে হাত দেই, আর এখানে যখন প্লাসে হাত দেই এখানে একটা মাইনাস থাকে, প্লাস মাইনাস এখানে কি তৈরি হয়? ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয় না? যখন ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয় তখন আপনার বডির মধ্যে দিয়ে আসলে কি ফ্লো করবে? কারেন্ট। এছাড়া কি কারেন্ট ফ্লো করা সম্ভব? কারেন্ট ফ্লো করতে হলে অবশ্যই আপনার কি করতে হবে? একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। তার মানে আপনাকে এই ভোল্টেজ থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আসলে কি করি? মোটা ইনসুলেশন ইউজ করি না, তাই তো? এটা তো অ্যাকচুয়াল সেই তারটা, বাট এই তার হাত দেওয়ার আগে তো আপনাকে আগে এখানে হাত দিতে হবে। আপনি কি ডিরেক্ট এখানে হাত দিতে পারবেন? যদি অ্যাক্সিডেন্টালি আপনি হাতও দেন আপনাকে তো আগে এখানে জায়গায় হাতটা পড়ে নাকি? এটা কি বুঝতে পারতেছি সবাই? সবাই কি এটা বুঝছি না বুঝি নাই? আমি যদি অ্যাক্সিডেন্টালি হাতও পড়ে, সাপোজ আমি আসলে আনমনে হয়তো আমি হাতটা দিলাম, কিন্তু কথা হচ্ছে আমি যে হাতটা দিলাম সেটা যদি এমন যদি হয় যে আমার আসলে তারটা, মানে আমাদের ডিস্ট্রিবিউশন সাইডের কথা বলতেছি, ট্রান্সমিশন সাইডে তো আমার আসলে কোনো ইনসুলেশন নাই, আর সেখানে আসলে আমি এজ এ রেসিডেন্ট বা ইউজার হিসেবে আমি আসলে সেখানে হাত দিতেও যাবো না যদি আসলে আমার মরার ইচ্ছা না হয় আর কি। বাসা বাড়িতে যদি আসলে অ্যাক্সিডেন্টালি আমার হাত পড়েও, সেক্ষেত্রে আমি চাই যাতে আসলে ভোল্টেজটার সাথে আমি ডিরেক্ট টাচে না আসি। যদি টাচে চলে আসি তাহলে এই যে প্লাস মাইনাস ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে, আমার বডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং আই উইল বি ইন রিস্ক অর আই উইল বি ডেড, যে কোনো কিছু একটা ঘটতে পারে আর কি। তো আমরা আসলে ইনসুলেশন যেটা দেই সেটা আসলে আমরা দেই হচ্ছে ভোল্টেজের জন্য। এখন কথা হচ্ছে আমরা ট্রান্সমিশন লাইনে স্টেপ আপ করছি কি, ভোল্টেজ না কারেন্ট? ভোল্টেজ।
ভোল্টেজকে স্টেপ আপ করছি, আবার যদি ট্রান্সমিশন লাইনে যদি ইনসুলেশন ইউজ করি, 11 কেবি ছিল এই পাশে, এটাকে স্টেপ আপ করে ধরেন করছি 132 কেবি, তাহলে 132 কেবির জন্য ইনসুলেশনের পুরুত্ব কত হইতে হবে, এটা চিন্তা করে দেখছেন? যদি 11 কেবির জন্য ইনসুলেশনের পুরুত্ব এরকম হয়, 132 কেবির জন্য ইনসুলেশন কি এইটুক দিলে হবে না আরো বাড়াইতে হবে? এটা হবে। আরো যদি বাড়াই তাহলে তারের ভর কত হবে, হিসাব আছে? তার তো শোয়ানোর সাথে সাথে মানে তার যে কেউ যে ঘাড়ে করে নিয়ে যে এই পর্যন্ত নিবে, সেটাই আসলে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আর কি। দ্যাটস ওয়াই ট্রান্সমিশন লাইনে হচ্ছে আমাদের এই যে এই এই যে ইনসুলেশন যেটা, সেটা আসলে থাকে না আর কি। কজ এই যে টাওয়ার থেকে টাওয়ার একটা তার কতটুকু ঝুলে থাকবে সেটারও কিন্তু একটা লিমিট আছে। আপনি চাইলেন আপনার অনেক টাকা আছে, আপনি এখানে অনেক বেশি তার ইউজ করবেন, এটা একদম ঝুলায় রাখবেন, এটাও কিন্তু আসলে সম্ভব না। কতটুকু ঝুলে থাকবে সেটারও একটা রুলস আছে, আমাদের একটা টপিকে আছে, এটাকে বলা হয় আসলে স্যাগ। আমরা এটা দেখবো আর কি, যে একটা তার কতটুকু ঝুলে থাকতে পারবে, কতটুকু সে ঝুলে থাকতে পারবে সেটা আমরা দেখবো। আমাদের এটা আছে আর কি, এটা একটা রুলস আছে যে আপনার চাইলে মন চাইলে আপনি ধরেন এইটুকের দরকার ছিল আপনার 2 মিটার, আপনি বলছেন না আমার অনেক টাকা আছে, আমি এখানে 20 মিটার একটা তার ঝুলায় রাখবো। 2 মিটার হয়তো তার লেন্থ হবে হচ্ছে এরকম, 20 মিটারের লেন্থ হবে হচ্ছে এরকম, তাহলে এটা তো আসলে বেশি ঝুলে থাকবে। এটাকে যদি আপনি এইটুকের মধ্যে ঝুলান, বেশি ঝুলে থাকবে, আর এটা হয়তো হয়তো অল্প একটু ঝুলে থাকবে। তা আপনি আসলে বেশি ঝুলে রাখবেন, এটা আসলে সম্ভব না আর কি। সবকিছুরই একটা রুলস এন্ড রেগুলেশন আছে। আচ্ছা, এবার আমি যেটা বলতেছিলাম, আমাদের ট্রান্সমিশন লাইনে কোনো ইনসুলেশন নাই। এই যে আমার এই যে ট্রান্সমিশন লাইন আর ওয়াই বি, আমরা ছিলাম ইন্ডাকটেন্সে। আমাদের ট্রান্সফরমারে 2 প্রকারের ইন্ডাকটেন্স ক্রিয়েট হয়, একটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবারে এই তারগুলোর মধ্যে দিয়ে কি যাচ্ছে, আর ফেজের মধ্যে দিয়ে আর ফেজের কারেন্ট যাচ্ছে, ওয়াই ফেজের মধ্যে দিয়ে ওয়াই ফেজের কারেন্ট যাচ্ছে, আর বি ফেজের মধ্যে দিয়ে বি ফেজের কারেন্ট যাচ্ছে। যখন কারেন্ট যাবে তখন এই কারেন্ট কি করবে, এখানে ফ্লাক্স ক্রিয়েট করবে না? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে কারেন্ট তো এই ভিতরের গুলো দিয়ে দিয়ে যাচ্ছে, আর বাইরে তো কোনো ইনসুলেশন নাই, তাহলে কি স্ক্রিন দিয়ে কারেন্ট যাবে নাকি যাবে না? এই যে স্ক্রিন যেটা আছে, এই স্ক্রিন দিয়ে কি কারেন্ট যাবে নাকি যাবে না? কিছু পরিমাণ যাবে। যাবে স্যার। যাবে, কজ এখানে তো কোনো ইনসুলেশন নাই, এখানেও কোনো ইনসুলেশন নাই, এখানেও কোনো ইনসুলেশন নাই। এগুলো সবগুলো হয়তো আপনি হয়তো এখানে দেখতেছেন যে স্যার গ্যাপে গ্যাপে আঁকছি, আমি হয়তো অ্যাকুরেটলি আঁকতে পারি না, বাট এটা পুরাটা তো আসলে এরকম বান্ডেল আকারে থাকে। আমি যদি আপনাদেরকে সেই ছবিটা দেখাই, আপনারা হয়তো এটা দেখছেন এসিএস এর যখন আমি দেখাইছিলাম, বা এই যে এটা তখন দেখাইছিলাম, এই যে দেখেন এটা পুরাটা এরকম আছে। তাহলে যে এই স্ক্রিন দিয়ে যাবে না, এই স্ক্রিন দিয়ে কারেন্টটা যাবে না? জি স্যার। এই স্ক্রিন দিয়ে কি কারেন্টটা যাবে নাকি যাবে না? যাবে। স্ক্রিন দিয়ে কারেন্টটা যাবে। আচ্ছা, ভালো কথা, স্ক্রিন দিয়ে কারেন্টটা যাচ্ছে, আবার কারেন্টটা কিন্তু ভিতর দিয়ে যাচ্ছে। তো ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে তখন সে একটা ফ্লাক্স প্রডিউস করবে না? সেই ফ্লাক্সটা কি বাইরে আসবে নাকি ভিতরেই থাকবে? আসবে। আসবে স্যার। যখন সে এই ভিতর দিয়ে যাচ্ছে, ধরেন শুধুমাত্র এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একদম ভিতরে আছে, একদম ভিতরে ধরেন এখানে আছে, তখন সে যখন এইটার ভিতর দিয়ে যাবে তখন এখানে একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। আবার যখন সে এই স্ক্রিন দিয়ে যাবে বা সারফেস দিয়ে যাবে তখন এখানে একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। এই ভিতরের ফ্লাক্সটাকে আমরা বলতে পারি ইন্টারনাল ফ্লাক্স, আর এই স্ক্রিনের ফ্লাক্সটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল ফ্লাক্স। বলতে পারি না? পারি। জি স্যার। তাহলে এই আর ফেজের জন্য যদি এরকম হয়, ওয়াই ফেজের জন্য এরকম ইন্টারনাল ফ্লাক্স আসবে, বি ফেজের জন্য এরকম ইন্টারনাল ফ্লাক্স আসবে, ওয়াই ফেজের জন্য এরকম এক্সটার্নাল ফ্লাক্স আসবে, বি ফেজের জন্য একটু এরকম এক্সটার্নাল ফ্লাক্স আসবে। এখন ইন্টারনাল ফ্লাক্স যেটা, সেটা শুধুমাত্র ইন্টারনালি লিংক করবে, ভিতরে যারা যারা আছে তাদের সাথে লিংক করবে। আর এক্সটার্নাল ফ্লাক্স যেটা আছে সেটা কার কার সাথে লিংক করবে? মিউচুয়ালি। তার মানে এর এক্সটার্নাল ফ্লাক্স এর সাথে লিংক করতে চাবে এবং এর সাথে লিংক করতে চাবে। সিমিলারলি এর এক্সটার্নাল ফ্লাক্স এর সাথে লিংক করতে যাবে, এর সাথে লিংক করতে যাবে, আবার এর এক্সটার্নাল ফ্লাক্স এর সাথে লিংক করতে যাবে, এর সাথেও লিংক করতে যাবে। তাহলে এই এক্সটার্নাল ফ্লাক্সটাকে আমি আসলে কি বলতে পারি, সেলফ ফ্লাক্স নাকি মিউচুয়াল ফ্লাক্স? মিউচুয়াল ফ্লাক্স। আর যেটা শুধুমাত্র ইন্টারনালি লিংক করতেছে, এর নিজের সাথে নিজের যেটা লিংক করতেছে, সেটাকে আমি কি বলবো, কি ফ্লাক্স বলবো? সেলফ ফ্লাক্স। তাহলে আমি এখানে ফ্লাক্স পাচ্ছি দুইটা, একটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স, একটা হচ্ছে সেলফ ফ্লাক্স। তাহলে আমার ইন্ডাকটেন্স কয়টা আসবে? দুইটা আসবে, একটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এটা কি সবাই বুঝছি না বুঝি নাই? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাইকে এটা বুঝছি যে কিভাবে এখানে দুইটা ইন্ডাকটেন্স ডেভেলপ করতেছে। একটা হচ্ছে আমার কারেন্টটা যখন যাচ্ছে সেই ভিতর দিয়েও যাচ্ছে, সে কিন্তু স্ক্রিন দিয়েও যাচ্ছে, as there is no insulation in that line। তাহলে স্ক্রিন দিয়ে যখন সে যাচ্ছে তখন কিন্তু সেই স্ক্রিনের চারপাশে কিন্তু ফ্লাক্স ক্রিয়েট করবে, আর যখন সে ভিতর দিয়ে যাচ্ছে তখন কিন্তু সেই ভিতরের চারপাশে কিন্তু এরকম এরকম ফ্লাক্স ক্রিয়েট করলো। এখন এই যে ফ্লাক্সটা ভিতরে ক্রিয়েট হলো সেটা কিন্তু ভিতরে ভিতরে লিংক হচ্ছে, আর যেটা স্ক্রিন দিয়ে যাচ্ছে সেটা কিন্তু স্ক্রিনের চারপাশে যারা আছে তাদের সাথে লিংক করার চেষ্টা করবো। সেই স্ক্রিনের চারপাশে কে কে আছে, ওয়াই ফেজ আছে, বি ফেজ আছে। তাহলে আর ফেজের এক্সটার্নাল ফ্লাক্স ওয়াই ফেজ বি ফেজের সাথে লিংক করার চেষ্টা করবে, সিমিলারলি ওয়াই ফেজেরটা আর ফেজ বি ফেজ এবং বি ফেজেরটা ওয়াই ফেজ আর ফেজের সাথে লিংক করার চেষ্টা করবে। এই ফ্লাক্স যেটা আসলে আর ফেজের ফ্লাক্স, সে লিংক করতে চাচ্ছে ওয়াই ফেজের সাথে বা বি ফেজের সাথে, এটাকে আমরা বলি মিউচুয়াল ফ্লাক্স। এবং এই মিউচুয়াল ফ্লাক্সের জন্য আমি যে ইন্ডাকটেন্সটা পাবো সেটাকে আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর যেই ফ্লাক্স গুলো শুধুমাত্র ভিতরে ভিতরে লিংক করতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স
বা সেলফ ফ্লাক্স, এবং তার জন্য যে ইন্ডাকটেন্সটা আমরা পাবো সেটাকে আমরা বলবো ইন্টারনাল ইন্ডাকটেন্স বা সেলফ ইন্ডাকটেন্স। আমাদের এই ইন্ডাকটেন্স টপিকে আমরা এই দুই প্রকারের ইন্ডাকটেন্স নিয়ে কাজ করব। আর এখানে হাবিজাবি কিছু বলা আছে, যেমন যে ফ্যারাডেস ল কি বলে, যখন কোনো কারেন্ট কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যায় তখন ওই কারেন্ট ওই কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। সেই ম্যাগনেটিক ফিল্ড যদি কারেন্ট আমার অল্টারনেটিং হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে অল্টারনেটিং হবে এবং সেটা এই কন্ডাক্টরকে কাট করবে, কাট করলে কন্ডাক্টরের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে ই, এই ইনডিউস ভোল্টেজটাই ওই কারেন্টের চেঞ্জটাকে বাধা দিবে, ফ্যারাডের ল। এবং ই ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে d∅dt, যেটা আমরা জানি ফ্যারাডের ল। তো এখানে আসলে সেই জিনিসগুলো এখানে হাবিজাবি বলা আছে, এগুলো আপনারা দেখতেও পারেন, না দেখলেও কোনো সমস্যা নাই। জাস্ট এটা হচ্ছে বেসিকটাকে একটু ঝালাই করে নেওয়া, আপনাদের আগের যে বেসিকটা ছিল সেটাকে একটু ঝালাই করে নেওয়া আর কি। এখানে সেই জিনিসপত্রগুলো এখানে হয়তো টাও দিয়ে বলা বা যেভাবেই বলা থাকুক না কেন সমস্যা নাই, এটা বুঝতে পারলেই হয়েছে আর কি। তাহলে আমাদের লাইনে দুই প্রকার ইন্ডাকটেন্স আসবে, একটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এইটা আমরা দেখবো আর কি। তার আগে আমাদের একটা ল এখানে আসলে দরকার, দরকার। লটা কি, অ্যাম্পিয়ার সার্কিট ল। এটা আপনাদের ইলেকট্রোম্যাগনেটে পড়ানোর কথা, আপনারা কি লটার সাথে পরিচিত? জি স্যার। আচ্ছা, লটার সাথে যদি পরিচিত হই আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। ধরেন এটা একটা রাস্তা, এই রাস্তার এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। আপনি এই রাস্তার এখানে আছেন, আপনি একজন শ্রমিক ধরেন। আপনাকে আমি একটা কাজ দিলাম যে ধরেন এখানে একটা অবজেক্ট আছে, একটা বস্তু আছে, সেই বস্তুকে এখান থেকে এখানে সরাইতে হবে। তাহলে আপনি কি পরিমাণ কাজ করছেন? এই বস্তুটাকে এই যে এই ডট থেকে এই ডটে সরাইতে হবে, কি পরিমাণ কাজ করছেন? কাজ ওয়ার্ক ডান কত হয়েছে? F dot S ওয়ার্ক ডান, আপনি বলবেন যে ওয়ার্ক ডান হয়েছে আমার এফ ডট। dot S আচ্ছা, এসটা কি সরণ আর এফটা কি? ফোর্স, তাই তো? force। আচ্ছা, এখন যেহেতু এটা একটা ছোট ডিসটেন্স বা একটা ছোট সরণ এখানে হয়েছে, এই এসটাকে আমি কি ডিএল বলতে পারি? একটা ছোট লেন্থ ডিএল। জি স্যার। আর ফোর্সটাকে আমি ফোর্সই বললাম, এফ ডট ডিএল বললাম। আর ওয়ার্ক ডানটাকে আমি বললাম একটা ছোট কাজ করছেন আপনি, ডিডব্লিউ। এটাকে আমি ভেক্টর ফর্মে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিএল। আচ্ছা, এবার আমি যদি বলি যে না, অবজেক্টটা এখানে ছিল না, অবজেক্টটাকে এখানে ছিল, এই যে এ থেকে আপনাকে বি তে নিতে হবে, আপনি কত পরিমাণ কাজ করছেন? এখন কাজ কত হবে? আমি স্যার ইন্টিগ্রেট করতে হবে এ F থেকে বি এর মধ্যে। ইন্টিগ্রেট করতে হবে কাকে, এটাকে না অন্য কিছু হবে? স্যার F কে স্টার্টিং পয়েন্ট থেকে আমি যদি এখানে যদি ইন্টিগ্রেশন এ টু বি দিই তাহলে কি আমি কতটুকু কাজ করছি আমি কি এটা বের করতে পারবো? জি স্যার। এটা কি বের করা যাবে? এখানে জি স্যার, এই যাবে কাজটা স্যার। বের করা যাবে যে এ থেকে বি পর্যন্ত আমি আসলে কি পরিমাণ ফোর্স দিছি আর কি পরিমাণ ডিসটেন্স আমি আসলে কভার করছি। অনেক হয়তো বলতে পারে স্যার আমি এভাবে বলবো না, আমি এটাকে বলতে পারবো এফ ডট এবি। সেটাও কারেক্ট, এটা কারেক্ট না? ডিসটেন্স হচ্ছে এবি, কারেক্ট তো নাকি? ফোর্স জি লাগছে স্যার। এফ আর ডিসটেন্স হচ্ছে এবি। এটা না করে আমরা আসলে ইন্টিগ্রেশনের ফর্মে লিখতে চাই। আচ্ছা, এখন ধরেন আমি বললাম যে আমার রাস্তাটা এরকম না, আমি এটা একটু মুছি। আমার রাস্তাটা এরকম না, আমার রাস্তাটা এরকম। ধরেন আপনি এ থেকে ছিলেন, এ থেকে ছিঁড়ে আপনাকে আমি বললাম যে এই অবজেক্টটা পুরোটা ঘুরে আয় না, আপনি আবার এখানেই রাখবেন, তাহলে আপনি কতটুকু পরিমাণ কাজ করছেন? 0। আপনি কি তাহলে আপনার কোনো ফোর্স লাগে নাই, কোনো ফোর্স খরচ হয় নাই, আপনি কোনো ডিসটেন্স কভার করেন নাই? মানে ব্যাপারটা কি এরকম? স্যার ওভারঅল ওয়ার্ক ডান আর কি 0, নেট ওয়ার্ক ডান। নেট ওয়ার্ক ডান এক হিসাবে, মানে আপনি যদি মনে করেন যে আমি যেখানে ছিলাম আমি তো আসলে ঘুরে ফিরে সেখানেই আসি আর কি, তাহলে সেই হিসাবে চিন্তা করলে ছিল। বাট একটা তো ওয়ার্ক ডান হয়েছে, হয় নাই? আপনার ফোর্স কিন্তু খরচ হয়েছে, আপনি কিন্তু ডিসটেন্স কিন্তু কভার করছেন, তাহলে সেই ওয়ার্ক ডানটা কত? কত? এটা তো এফ ডট ডিএল যখন এ থেকে বি পর্যন্ত ছিল, এই যে ধরেন এখানে ছিল বি, তখন আপনি বলছেন যে ইন্টিগ্রেশন করবো এ থেকে বি পর্যন্ত এফ ডট ডিএল। এখন আমি বললাম যে আমার বিটাই হচ্ছে আবার এতে চলে আসছে, তাহলে এখন আমার এই কি অবস্থা হবে? প্রথম কথা ছিল একটু আগে আমি যেটা আঁকছি সেটা কি আমার ক্লোজ লাইন নাকি ওপেন লাইন? এই লাইনটা কি ওপেন না ক্লোজড? ওপেন স্যার। ওপেন ওপেন যদি হয় তার জন্য আপনি লিমিট ইউজ করতে পারছেন, বাট এখানে কি লাইনটা কি ওপেন না ক্লোজড? ক্লোজ স্যার। তাহলে এটার জন্য কি ইন্টিগ্রেশন কি লিমিট থাকবে নাকি সেটা কি হবে, কি ইন্টিগ্রেশন হবে? স্যার ক্লোজড এটা কি ক্লোজড লাইন ইন্টিগ্রেশন Minus হবে? এটা কি বুঝা গেছে? সবাই কি এটা বুঝছি? জি স্যার। তার মানে এখানে আমি বলতে পারি ক্লোজ লাইন ইন্টিগ্রেশন এফ ডট ডিএল, তাহলেই বোঝা যাবে যে আপনি আসলে এখানে কি পরিমাণ কাজ করছেন। তাহলে এখানে কাজটা কি? কাজটা হচ্ছে ওয়ার্ক ডান হয়েছে আপনার ফোর্সের কারণে, আর আপনি কতটুকু ডিসটেন্স কভার করছেন। এটা কি সবাই বুঝতে পারছি?
এটা যদি বুঝি তাহলে এই অ্যাম্পিয়ার সার্কিট ল বুঝতে আমার 1 মিনিট লাগবে। এটা কি বুঝছি সবাই যে কিভাবে এটা লিখলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যখন যাচ্ছে তখন সেই কারেন্ট কন্ডাক্টরের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করছে, যেটাকে তারা এখানে এইচ বলতেছে, এইচ। তাহলে এইচটা কি হয়েছে? এইচটা এখান থেকে শুরু হয়ে ঘুরে এসে আবার এখানে আসছে। তাহলে কি পরিমাণ কাজ সে করছে? এই কারেন্টটা কি পরিমাণ কাজ করছে? এটা কি এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে যে কারেন্টটা কি পরিমাণ কাজ করছে? এই কারেন্টটা যখন এখান দিয়ে যাচ্ছে তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। এই ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে কিন্তু এই কারেন্টের জন্য, যেটা আপনার জন্যই কিন্তু আপনার ফোর্স, এবং আপনি কি পরিমাণ কাজ করছেন সেটা কিন্তু আপনার ফোর্সের সাথে রিলেটেড, আপনার কারেন্টের সাথে রিলেটেড। যদি আমি বলি যে এখানে এইচটা হচ্ছে এখানে আমার এফ এর সমতুল্য, আর ডিসটেন্সটা তো আসলে ডিএল, আমি ডিসটেন্স ডিএলই রাখছি, বা এখানে ডিসটেন্সটাকে আমি ডিএলই রাখছি, তাহলে এইটার সাথে কি এটাকে আমরা রিলেট করতে পারি? জি স্যার। এটা কি জি স্যার। করা যাচ্ছে যে কারেন্টের জন্য আমার আসলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে এবং সে কিন্তু একটা পাথ কিন্তু সে আসলে অতিক্রম করছে। তাহলে সেই যে একটা কাজ করছে, সেই কাজটা আসলে কার জন্য আসতেছে? সে আসতেছে হচ্ছে এই কারেন্টের জন্য। তাহলে এই ওয়ার্ক ডান যেটা, সেটা হবে হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ড যেটা আসলে ক্রিয়েট হয়েছিল বা যে ফোর্সটুকু এখানে দিতে হয়েছিল, আর এই ফোর্সটুকু সে আসলে এতটুকু ডিসটেন্স ধরে সে আসলে দিচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার এখানে কারেন্ট ডান বা ওয়ার্ক ডান। তাহলে এখানে অ্যাম্পিয়ার সার্কিট আসলে সেটাই বলে যে দ্য লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স অ্যারাউন্ড এ ক্লোজড কার্ভ, line integral of the magnetic flux around a closed curve or closed line is exactly equal to the algebraic sum of the electric current. এই ইলেকট্রিক কারেন্টের আসলে ইকুয়াল। এই ফর্মুলাটা আমাদের এই আমরা যে বলছিলাম দুই প্রকারের ইন্ডাকটেন্স আছে, একটা হচ্ছে ইন্টারনাল ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্ডাকটেন্স। এই দুই প্রকারের ইন্ডাকটেন্স ক্যালকুলেশনে লাগবে এই ফর্মুলাটা। দ্যাটস ওয়াই আপনাদেরকে এইটা আগে বলে নিলাম যে আসলে কিভাবে ওয়ার্ক ডান হবে। প্রথমে ওপেন লুপ বললাম, দেন হচ্ছে ক্লোজ লুপ বললাম। যদি আমি ক্লোজ লুপেরটা বুঝি যে ক্লোজ লুপে এইভাবে ওয়ার্ক ডান হচ্ছে, তাহলে কারেন্টের জন্য কিভাবে ক্লোজ লুপে ওয়ার্ক ডান হবে সেটা আসলে আমরা বুঝতে পারি। কজ এই কারেন্টের জন্য আসলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, যেটা আমি বলছি যে ফাই ইজ প্রপোর্শনাল টু আই। তো এই কারেন্টের জন্যই তো আসলে এটা ক্রিয়েট হচ্ছে, এটার জন্য আসলে ওই ইন্ডাকটেন্সটা আসতেছে, যে এখান থেকে আমরা বলছি যে ফাই ইজ ইকুয়াল টু আসলে এল আই। তাহলে আসলে এই দুইটা আমার আসলে দরকার আর কি। দ্যাটস ওয়াই এখানে এই যে আই আছে আবার এইচও আছে, এইচ থেকে আমরা কিন্তু ফাই বাইর করতে পারি আর কি, ম্যাগনেটিক ফিল্ড এখানে বলতেছে, বাট এখান থেকে আমরা কিন্তু ফাইতে যাইতে পারি। আমাদের এই পর্যন্ত আজকে আমরা ক্লাসে দেখবো, যেহেতু আর সময় নেই, নতুন করে একটা টপিক শুরু করতে গেলে সেটা আসলে আজকের ক্লাসে শেষ হবে না আর কি। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো, দেখেন এখানে বলা আছে ইন্ডাকটেন্স অফ এ কন্ডাক্টর ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স, এটা হবে আমাদের নেক্সট টপিক। এখানে ওই যে অ্যাম্পিয়ার সার্কিট লয়ের কিছু ব্যাপার স্যাপার দেওয়া আছে, এটা আপাতত দরকার না, এটা আমরা যখন যখন এই টপিকটা যখন আমরা শুরু করবো তখনই আমরা আসলে এটাকে এক্সপ্লেন করবো আর কি, যে কিভাবে আসলে এইখান থেকে এটা আসতেছে বা কি কি আসতেছে না আসতেছে, এটা এক লাইনে বলা যাবে আর কি। আপাতত আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো আর কি। তো আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি এখানে অ্যাটেন্ডেন্সের শীটটা শেয়ার করে দিই। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, যে স্যার এটা বুঝি নেই, অমুক জিনিসটা বুঝি নেই। এনি কোশ্চেনস? স্যার হ্যাঁ স্যার, মাঝে মধ্যে ট্রান্সমিশন লাইনের এখানে দেখা যায় যে চারটা তার একসাথে মানে মানে পাশাপাশি লাগানো থাকে স্যার, ওইটা কিসের জন্য স্যার? আচ্ছা, এখানে চারটা তার একই সাথে পাশাপাশি কোন এক্স্যাক্টলি কোন জায়গাটা? স্পেসার দিয়ে মানে ও আচ্ছা, তাহলে প্রত্যেকটা। জি একটা স্যার, ফেজ একটা ফেজে তাহলে জি চারটা স্যার। করে কন্ডাক্টর আছে আর কি। আচ্ছা, আপনাদেরকে আমি মনে হয় এই আর্থ ওয়্যারের কাজটা কি সেটা বলি নাই না? এটা কি বলছিলাম আর্থ ওয়্যারের কাজটা কি? সবগুলোই তো বলছিলাম, এটা মনে হয় বলি না আর্থ ওয়্যারের কাজটা কি। আচ্ছা, আর্থ ওয়্যারের কাজটা কি? আর্থ ওয়্যারটা ইউজ হচ্ছে একদম এই যে টাওয়ারের মাথায়, এটা আমি বলতে ভুলে গেছি, তারপরে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস প্রায় সময় জিজ্ঞেস করা, এটাকে আর্থ ওয়্যারও বলে বা গ্রাউন্ড ওয়্যারও বলে। এইটা একদম টাওয়ারের মাথায় থাকে। এটা কেন টাওয়ারের মাথায় থাকে? এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এই সবগুলো যে আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ, এগুলো কিন্তু কিসের থ্রুতে কানেক্টেড? কিসের থ্রুতে? ইনসুলেটরের থ্রুতে না? এটা কি দেখতে পারতেছি? বাট এই যে আর্থ ওয়্যার, সে কি ইনসুলেটর এখানে কোনো আছে না ডিরেক্টলি কানেক্টেড? স্যার আপনার স্ক্রিনটা শেয়ার না ও স্যার। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার না, সরি সরি সরি। আমি হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, জি এটা স্যার। এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আর ফেজটা এই যে ইনসুলেটরের থ্রুতে কানেক্টেড, ওয়াই ফেজ কানেক্টেড, বি ফেজ কানেক্টেড, কিন্তু এই যে আর্থ ওয়্যার যেটা, সেটা কি আসলে এই কোনো কিছু থ্রুতে কানেক্টেড না ডিরেক্টলি কানেক্টেড? ডিরেক্টলি স্যার। ডিরেক্টলি কানেক্টেড। এখন কথা হচ্ছে যে স্যার এটা আবার কেন? এখানে সবগুলো ইনসুলেটর থ্রুতে কানেক্টেড, এটা শুধুমাত্র ডিরেক্টলি কানেক্টেড কেন? এর কারণ হচ্ছে এটা কোনো কারেন্ট ক্যারি করতেছে না। আর্থ ওয়্যার কোনো কারেন্ট ক্যারি করবে না, এগুলা কিন্তু কারেন্ট ক্যারি করবে। কোন কারেন্ট? যে কারেন্টটা আমরা খাই, আমরা কনজিউমারে যে কারেন্টটা খাই। আর্থ ওয়্যার তাহলে কোন কারেন্ট ক্যারি করবে? সেটা হচ্ছে যখন আমাদের বজ্রপাত হবে, লাইটেনিং হবে, তখন আমরা জানি যে লাইটেনিং এর একটা ধর্ম হচ্ছে সে সবসময় শর্টেস্ট পাথে সে আসলে অ্যাটাক করে। তাহলে যখন আকাশ থেকে বজ্রপাত হবে, এটাকে যদি আমি ধরি আমার স্কাই,
স্কাই থেকে যখন বজ্রপাত হবে সবচেয়ে কাছে আছে হচ্ছে এই আর্থ ওয়্যার, তারপরে আছে হচ্ছে আমার আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ। তাহলে সবার আগে সে আসলে পড়বে এই আর্থ ওয়্যারে। এবং কথা হচ্ছে এই যে বজ্রপাতটা, এই বজ্রপাতটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য থাকে, বাট তার ভ্যালু কিন্তু অনেক হাই, অনেক অনেক হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট থাকে। আমার তার এটা আমি বাজার থেকে কিনে আনছি 132 কেবি, এর উপরে যদি এমন হয় যে 1032 কেবি যদি হঠাৎ করে 1 সেকেন্ডের জন্য পড়ে, এটা কি টিকবে না পুড়ে যেতে পারে? তো পুড়ে যাবে স্যার। যে কোনো সময় যদি আচ্ছা আরেকটা কোশ্চেন, এটা প্রায় সময় জিজ্ঞেস করে, মনে আসতেছে আর কি অনেক কোশ্চেন, বজ্রপাত কি এসি না ডিসি? লাইটনিং এটা কি এসি না ডিসি? ডিসি। ডিসি স্যার। তার মানে একদিন যদি বজ্রপাত হয়, একবার শুরু হয়েছে সেটা আজীবন চলতেই আছে, ব্যাপারটা এরকম নাকি? হ্যাঁ, আপনারা যদি বলেন ডিসি, ডিসি তো আমি জানি এরকম হয়, এটা এরকম নইলে হয় এটা এরকম, তাহলে এটা কেমন হইলো? আর কারো কোনো মতামত? তাড়াতাড়ি, সময় নেই, এই অ্যাটেন্ডেন্স দেওয়া এসিও না ডিসিও না। এক্স্যাক্টলি, এসিও না ডিসিও না, এটা হচ্ছে এরকম একটা সিগন্যাল। কি আপনারা পড়ছিলেন কখনো? সিগন্যাল কি পড়ছিলেন কখনো? ডেল্টা ফাংশন। এটা হচ্ছে হাই ভোল্টেজ ইম্পালস। বজ্রপাত হচ্ছে হাই ভোল্টেজ ইম্পালস, খুবই অল্প সময়ের জন্য সে থাকে, বাট তার ম্যাগনিটিউড অনেক বেশি হাই, ক্লোজ টু ইনফাইনাইট। বুঝা গেছে? জি স্যার। বজ্রপাত, এটা মনে রাখবেন, এটা কিন্তু প্রায় সময় কোশ্চেন গুলো জিজ্ঞেস করে ভাইভাতে, জব ভাইভাতে জিজ্ঞেস করে বজ্রপাত কি এসি না ডিসি? এটা এসিও না, এটা ডিসিও না, এটা খুবই অল্প সময় হয়, খুবই অল্প সময়, ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড সময়ের মধ্যে হয়, বাট তার ম্যাগনিটিউড অনেক হয়, যার উপর পড়ছে বা যেখানে পড়ছে সে একমাত্র ফিল করতে পারে আর কি। সো বজ্রপাত যখন আসলে এখানে পড়ে, তখন ওই বজ্রপাতের কারেন্টটাকে আমি টাওয়ার বডির থ্রুতে মাটিতে পাস করে দিচ্ছি, যাতে আমার এই কন্ডাক্টর গুলোর মধ্যে দিয়ে হাই ভোল্টেজ হাই কারেন্ট ফ্লো না করে। দ্যাটস ওয়াই আর্থ ওয়্যারটা আমার আসলে সবচেয়ে উপরে আছে এবং এটার সাথে কোনো ইনসুলেটর কানেক্টেড নাই। বুঝা গেছে? স্যার এটা জি কি স্যার। লাইটনিং অ্যারেস্টরের মতো কাজ করে তখন? কাইন্ড অফ লাইটিং অ্যারেস্টার। লাইটিং অ্যারেস্টারে তো আপনার আসলে একটা রেজিস্ট্যান্স থাকে, আপনার লাইটিং অ্যারেস্টারের মেকানিজম যেটা, লাইটিং অ্যারেস্টারে একটা রেজিস্ট্যান্স থাকে, আর আমাদের এই পুরো পাওয়ার সিস্টেমের একটা রেজিস্ট্যান্স থাকে। যখন লাইটিনিং হয় তখন এই রেজিস্ট্যান্সটা, মানে লাইটিনিং অ্যারেস্টারের যে রেজিস্ট্যান্সটা, সেটা আসলে আমাদের পাওয়ার সিস্টেমের রেজিস্ট্যান্সের চেয়ে অটোমেটিক্যালি কমে যায়। ফলে কারেন্টের ধর্ম কি? কারেন্টের ধর্ম হচ্ছে সে যেই পথে বাধা কম সেই পথে সে আসলে ফ্লো করে। তো কারেন্ট যখন বজ্রপাত হইলো, তখন কারেন্ট দেখবে যে দুইটা রাস্তা, একটা সে সিস্টেমের মধ্যে দিয়ে যেতে পারে, আমাদের পুরো এই যে তারটারিগুলোর মধ্যে যেতে পারে, অথবা হচ্ছে সে লাইটিং অ্যারেস্টারের মধ্যে দিয়ে যেতে পারে। তো সিস্টেমের মধ্যে দিয়ে যেতে যায় সিস্টেমের রেজিস্ট্যান্স এই লাইটিং অ্যারেস্টারের রেজিস্ট্যান্সের চেয়ে বেশি, ফলে কারেন্টের ওই পথ দিয়ে যায় না, কারেন্ট হচ্ছে লাইটিং অ্যারেস্টার দিয়ে বাইপাস হয়ে মাটিতে চলে যায়। কাইন্ড অফ, বাট এখানে আসলে ওইটা তো আসলে ওই রেজিস্ট্যান্স আছে আর কি, এখানে আসলে তারটা ডাইরেক্ট এখানে কানেক্ট করা, এখানে এটার রেজিস্ট্যান্স কিছু নেই, এটা আসলে কানেক্ট করাই হয়েছে যে বজ্রপাতটাকে ডিরেক্টলি ক্যাচ করবে, ক্যাচ করে টাওয়ার বডি দিয়ে ডিরেক্ট হচ্ছে সে মাটিতে পাস করে দিবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে কি স্যার। স্যার দুটোই কি ইউজ করা হয়, মানে আর্থ ওয়্যারও ইউজ করা হয় আবার স্যার লাইটনিং অ্যারেস্টরও ইউজ করা হয়? না না, ট্রান্সমিশন লাইনে তো আসলে আমাদের, মানে আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ লাইটনিং অ্যারেস্টার ইউজ করা হয়, আবার হচ্ছে আপনার এই আর্থ ওয়্যার ইউজ করা হয়, বাট আমাকে প্রোটেকশনটা বেসিক্যালি দেয় হচ্ছে আর্থ ওয়্যার। আমরা যেটা আসলে দেখি যে নেচারের যে রেসপন্স, যেটা বজ্রপাতের রেসপন্স হচ্ছে সে আসলে শর্টেস্ট ডিস্টেন্সে সে আসলে ট্রাভেল করবে। তো যখন আসলে উপর থেকে সে আসলে পড়ে, সবার প্রথমে সে আসলে অ্যাটাক করবে এই তারটাকে, এটাকে যখন অ্যাটাক করবে তখন এই আসলে এটাকে ক্যাচ করে, এবং ক্যাচ করে হচ্ছে সেই যে কারেন্ট যেটা যেটা বজ্রপাতের জন্য হাই কারেন্ট যেটা আসছে, সেটা আসলে টাওয়ার বডিতে সে আসলে পাস করে দেয় সামহাও। যদি এটা যদি মিস করে যদি এগুলোতে চলে আসে, এখানে তখন লাইটিনিং অ্যারেস্টার থাকে, এটাকে যখন লাইটিনিং অ্যারেস্টার থাকে, এবং সে যেটা করে ওই যে এদিকে তারের একটা রেজিস্ট্যান্স থাকবে, আর তার রেজিস্ট্যান্সটা সে আসলে কমায় রাখবে, ওই কম রেজিস্ট্যান্স দিয়ে সে আসলে এটাকে বাইপাস করে দিবে আর কি। বুঝা গেছে? জি স্যার। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস পর্যন্ত। একটু আগে শেষ করার পরে আবার একটা টপিক, একটা জিনিস বাদ হয়ে গেল আর কি। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আপনারা লিভ নিতে পারেন আর কি। আমার আবার এখন আর একটা সেকশনের সাথে ক্লাস না, একটা এখন না, 2:40 আছে আর কি, আপনাদের বি সেকশনের সাথে মেবি। সবাইকে অ্যাটেন্ডেন্স দিতে পারছি? 36টা